কি করেন? জি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। ও, পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার আম্মা, আমার ছোট একটা ভাই আছে, একটা বোন আছে। বিয়ে করেন? জি না। কিছু মনে করবেন না। এইসব প্রশ্ন করতে হচ্ছে কারণ কোন পলিসিটা আপনার জন্য বেটার হবে সেটার জন্য। পরিবারের আয়ের একমাত্র উৎস কি আপনি? জি, হ্যাঁ। এখন পর্যন্ত তাই বলতে পারেন। তাহলে তো আপনার জন্য লাইফ ইন্স্যুরেন্সটা খুবই জরুরি। আচ্ছা, আসলে আমি বিষয়টা পুরোপুরি ভালো করে বুঝি না। মানে আমি তো বলেছি আমাকে আসলে পাঠিয়েছে আমার বন্ধু রাইসুল। তো রাইসুল আমাকে যতটুকু বলেছে আমি আসলে খুব ভালো করে বুঝিনি। আপনি যদি একটু আমাকে ভালো করে বুঝিয়ে বলতেন। জি, অবশ্যই। রাইসুল সাহেব 2 বছর আগে আমাদের এখানে ইন্স্যুরেন্স করিয়েছেন। আচ্ছা, আচ্ছা। আমি আপনাকে আমাদের বেস্ট পলিসিটাই দেখাচ্ছি। এই যে পলিসি বি। আমাদের এখানে অনেকগুলো পলিসি টার্ম আছে। এই বছরের হিসেবে 6 বছরের, 12 বছরের আর 18 বছরের। পলিসি বিতে আপনাকে প্রতি মাসে প্রিমিয়াম জমা দিতে হবে 3,000 টাকা। চাইলে 3 মাসেরটা একবারে দিতে পারেন। না, আমি সেটা পারবো। আচ্ছা, এটা করলে কি কি সুবিধা পাবো? লাইফ ইন্স্যুরেন্সের কথা আসলেই জীবন, মৃত্যু, কঠিন রোগ এসবের ব্যাপার চলে আসে। আমাদের এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন তার মধ্যে প্রথমত, আল্লাহ না করুক, আপনার যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আপনার পরিবার পাবে 5,40,000 টাকা। আর যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে পাবে 10,80,000 টাকা। তারপর আপনি যে কয় বছরের পলিসি নেবেন সেই কয় বছর ধরে 25টি কঠিন রোগ যেমন হার্ট, কিডনি, ক্যান্সার এই সমস্ত চিকিৎসার জন্য আপনি পাবেন 5,40,000 টাকা। আর তাছাড়া ধরুন আপনার যদি কোনো অঙ্গ ডিসেবল হয়ে যায় আপনি পাবেন 5,40,000 টাকা। আর যদি দুটি অঙ্গ ডিসেবল হয় তাহলে পাবেন 10,80,000 টাকা। আর যদি এসবের কিছুই না হয় বা হলেও আপনি বেঁচে থাকেন তাহলে আপনি যে কয় বছরের পলিসি নিয়েছেন সেই মূল টাকাটার সাথে 5% ইন্টারেস্ট যোগ করে আপনাকে দিয়ে দেওয়া হবে। আর বাকি সব সুবিধা এখানে লেখাই আছে, আপনি একটু পড়লেই বুঝতে পারবেন। তো ইন্স্যুরেন্সটা কি আজকেই করবেন? জি, তবে আমার জন্য না, আমার আমার আম্মার জন্য। মায়ের জন্য? কিন্তু আপনার জন্য করাটা জরুরি। না, না, ঠিক আছে, আমি আমার জন্য করাবো, যেটা পরে স্যালারি বাড়লে ইনশাল্লাহ। কিন্তু এখন আমার জন্য করি। আমার আম্মা প্রায় অসুস্থ থাকে। ওই ছোটোখাটো রোগের ট্রিটমেন্ট তো করাতে পারি, কিন্তু আল্লাহ না করুক যদি খারাপ কিছু হয়ে যায় তখন তখন এতগুলো চিকিৎসার টাকা ম্যানেজ করা আমার পক্ষে আসলে সম্ভব হবে না। তাই আমার জন্যই করি। আর আল্লাহর রহমতে আমি আমি সুস্থ সবল আছি। আমার বয়সও তেমন একটা হয়নি। আমার হয়তো কিছু হবে না ইনশাআল্লাহ। আপনি আমার জন্যই করেন। আচ্ছা, ওই যে 25টা রোগের এই চিকিৎসার টাকা পাওয়ার ব্যাপারটা কি এটা শিওর তো? 100%। মাকে খুব ভালোবাসেন তাই না? কি ব্যাপার, তুমি এখনো কাপড় ছাড়োনি? আমি তো টেবিলে খাবার দিয়েছি। বেশি টায়ার্ড লাগছে? কিছু হয়েছে? আমাদের কোম্পানি বন্ধ।
সেটা নিয়ে ভাবছি না আসলে, ভাবছি এরপরে কি করব, কদিন এভাবে বসে থাকবো। চিন্তা করছো কেন? নতুন চাকরি হবে, নতুন কোথাও ট্রাই করো। দিলাম তো, সিভি দিলাম, ইমেল করলাম, দেখি কি হয়, দেখি। হাবিব হাবিব সালাম পারভেজ ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি এখানে? একটু এখানে আসছি একটু সিগারেট কিনতে। ও আচ্ছা আচ্ছা, তো তোমার কি অবস্থা? আছি ভালোই। আছি ভালোই মানে, তোমার চেহারাই অবস্থা কেন? মন দিল খারাপ নাকি? না, ও একটা কোম্পানিতে চাকরি করতাম না, ওটা ওটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এখন লাস্ট কয়েকদিন ধরে বাসায় বসা আর কি। ও, তোমার চাকরি লাগবে? চাকরি লাগবে না, চাকরি ছাড়া করবো কি? অবশ্য আমি কয়টা জায়গায় ট্রাই করছি। আচ্ছা, আমার কাছে কিন্তু একটা চাকরির খোঁজ আছে, তুমি বেটার ট্রাই করো, যদি না হয় আমাকে কল দিবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি আমাকে জানাবা কিন্তু। ইনশাল্লাহ। একটু চা খাই চলো। না আজকে না, আজকে না, আরেকদিন। ভালো থেকে দোয়া রাখেন আমার জন্য। সালাম। চলো আসলাম। কি যে বলেন ভাই, এই বেতনের চাকরি, এটাতে তো আমার বাসা ভাড়াই হবে না। আর বিপদে পড়ছি বলে এভাবে মানুষকে ঠকানো তো ঠিক না। আরে এমন বেতন বলে, মনে হয় যে পড়ালেখা শেষ করে যে চাকরিতে নতুন জয়েন করতে যাচ্ছি। একটা মানুষের উপকার কিংবা ক্ষতি করার সব থেকে উপযোগী সময় কখন জানো? যখন সে সব থেকে খারাপ সময়ের মধ্যে পড়ে। এবং দ্বিতীয়টা বেশি করে, ক্ষতিই করে মানুষ বেশি। কাকে কল করলা? চিনবা না? আচ্ছা, টাকা রেখেছিলাম, কি খরচ হয়েছে? কিছু খরচ হয়েছে। কত আছে? 9,000-এর মতো। ওই হাসানের কোচিংয়ের টাকা দিলাম, বাসা ভাড়া দিলাম। তোমার ব্যাংকে আর কিছু নেই? বেশি নাই, 30-40-এর মতো হবে হয়তো। কয়দিনই চলবে, একটু হিসেব করে চলো, হিসেব করে চলো। আপনি আসছেন? ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। আপনাকে পারভেজ ভাই পাঠিয়েছে। জি। খুব ভালো লোক উনি। না, যেহেতু আপনাকে পারভেজ ভাই পাঠিয়েছে তাহলে তার কোনো কথাই নেই। শোনেন, এটা হচ্ছে একটা মাল্টি কোঅপারেটিভ কোম্পানি। জি। আপনি যদি এটাকে চাকরি হিসেবে না নিয়ে যদি ব্যবসা হিসেবে নেন তাহলে খুব ভালো করবেন। কিন্তু আমার আমার কাজটা কি হবে? আপনার কাজটা হবে হচ্ছে কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করা। মানুষকে বোঝাতে হবে, তাদের আস্থার জায়গাটা তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের কোম্পানিটা মূলত মানুষকে ঘরে বসে লাভবান হওয়ার একটা সুযোগ করে দিচ্ছে। ধরেন, কেউ যদি 1,00,000 টাকা কোম্পানিতে জমা দেয় 3 বছরের জন্য, তাহলে 3 বছরে সেই টাকা দ্বিগুণ হয়ে যাবে। আর কেউ যদি কোম্পানিতে বড় অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট রেখে যদি প্রতি মাসে ইন্টারেস্ট নিয়ে যেতে চায়, সেটাও সম্ভব। আর আপনি যাদেরকে জয়েন করাবেন, তারা যদি আরও মানুষ জয়েন করাতে পারে, তাহলে আপনি এবং উনি দুজনেই কিন্তু কমিশন পাবেন। মানে মানুষের আর্থিক উন্নয়নই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, বুঝতে পেরেছেন? কিন্তু কথা হচ্ছে, মানুষকে তো বললেই টাকা দিতে চাইবে না, চাইবে তাদেরকে বোঝাতে হবে। তাদেরকে বোঝাতে হবে, তাদের আস্থার জায়গাটা ক্রিয়েট করতে হবে, এবং তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে যে এই কোম্পানিটা একটা নির্ভরযোগ্য কোম্পানি। ঠিক আছে? একটা কথা জানতে চাচ্ছিলাম, কিছু মনে করবে না। আসলে পেপার পত্রিকায় অনেক পড়েছি তো, কিছু এই কোম্পানিটা আসলে নির্ভরযোগ্য কিনা, সে বিষয়ে। এটা আপনি কি বললেন? নির্ভরযোগ্য না হলে লাখ লাখ মানুষ টাকা দিচ্ছে, কয়েক হাজার মানুষ এখানে কাজ করে। আপনি যে পেপার পত্রিকায় পড়েছেন ওইসব কোম্পানি একেবারে ভুয়া ছিল,
একটার অনুমোদন ছিল না। আর এইসব কোম্পানির সাথে আমাদের কোম্পানিকে মিলাবেন না। আচ্ছা ঠিক আছে, যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি সময় নেন, আপনি ভাবেন। আপনি চাইলে জয়েন নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কারণ আপনার মতো অনেক মানুষ প্রতিদিন এখানে আসে, সবাইকে কিন্তু ঠিক মতো বোঝাই না। যেহেতু পারভেজ ভাই আপনাকে পাঠিয়েছে এই জন্য বোঝালাম, বাকিটা আপনার ইচ্ছা। দেখেন। আচ্ছা হুম? না ঠিক আছে, আমি কাজটা করতে চাই। গুড। আপনি প্রতি মাসে বেতন হিসেবে একটা অ্যামাউন্ট পাবেন, আর প্রতি লাখের জন্য 10% কমিশন পাবেন। মানে ব্যাপারটা কি বোঝাতে পারলাম? সেই কমিশনটা মানে কি কারণ? আপনাকে আমি আরো ডিটেলস বোঝাচ্ছি। ধরুন এটা হচ্ছে আমাদের কোম্পানি, ঠিক আছে? আপনি জয়েন করার পর যদি আপনি কথা বলে কি মনে হলো? আমার তো কথাবার্তা বলে ভালোই লাগলো। তবে কি এতগুলো মানুষকে এমনি এমনি টাকা রাখে? তাও কথা। আমি শুনেছি এরকম অনেক কোম্পানি নাকি এর আগে প্রতারণা করে চলে গেছে। আমিও শুনেছি। আর আমি আসলে ম্যানেজার সাহেবকে এটা জিজ্ঞেস করেছি, তো উনি যেটা বললো সেটা হচ্ছে আগে যারা এরকম প্রতারণা করে পালিয়ে গেছে ওটার মানে কোনো অনুমোদন ছিল না, ভুয়া ছিল। এটা অনুমোদন আছে, এটা বিশ্বাসযোগ্য। আর সব থেকে বড় কথা হচ্ছে ভালো খারাপ তো সবখানে আছে, তাই না? যা করো বুঝে শুনে করো। আচ্ছা জানো সেটা না তো একটু ডাল দিব? দাও। তাহলে তো হয়েই গেল। আপনি আজকে থেকেই কাজ শুরু করে দেন। হুম, ঠিক আছে? ভালোবাসা নিয়ে কাজটা করেন, দেখবেন উন্নতি করবেন। শোনেন, যত বেশি মানুষ আপনার হাত ধরে এখানে জয়েন করবে, যত বেশি টাকা জমা দিবে, তত বেশি আপনার উন্নতি হবে। বুঝতে পেরেছেন? এমনও হতে পারে যে একদিন এই চেয়ারটা আপনার হয়ে যাবে। আমারটা আপত্তি নেই, তবে গ্যারান্টি কিন্তু তোমাকে নিতে হবে। আচ্ছা আপনি এটা নিয়ে টেনশনই করবেন, আপনি আমার উপর ভরসা রাখবেন। ঠিক আছে, আমি 2-3 দিনের মধ্যে টাকাটা রেডি করে রাখবো। তুমি বললে তোমার অফিসে চলে যাবে। জি ঠিক আছে। ধরুন আপনি আমাদের কোম্পানিতে কোনো একটা অ্যামাউন্টে টাকা রাখলেন, ধরে নিলাম আপনি 1 লাখ টাকা রেখেছেন। 1 লাখ টাকার যদি রাখেন তাহলে 3 বছরের মধ্যে সেটা হয়ে যাবে দ্বিগুণ, তার মানে 2 লাখ। সেটা আপনার amount। আর ভাবি ওই আপনারও তো পরিচিত মানে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, বাচ্চার স্কুলে যান, ওখানেও পরিচিত অনেকে আছে। ওনাদেরকেও যদি একটু মানে বলেন এই বিষয়টা তাহলে ভালো হয় আর কি। এমনি এমনি কিন্তু না, আপনি কিন্তু মানে একটা কমিশন পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, সবই তো শুনলাম, আমাকে একটু সময় দেন, আমি একটু চিন্তা করে তারপর আপনাকে জানাই। হাবিব, তোমার উপর ভরসা করে টাকাটা দিলাম কিন্তু। আর রেহান ভাই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে। জি সালাম। হাই ভাই, 4 বছর বিদেশে ছিলাম, যেই কটা টাকা জমাইতে পারছি সব আপনার উপর ভরসা করেই দিয়ে দিলাম মনে করেন। আচ্ছা শোনো, আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি যেহেতু বিদেশে ছিলা তার মধ্যে তোমার অনেক প্রবাসী বন্ধু, তুমি সবাইকে উৎসাহিত করবা, কারণ তোমার থ্রুতে যদি জয়েন করে তুমি কিন্তু ভালো কমিশন পাবা, বুঝছো? আসলে হ্যাঁ, আমার তো অনেক বন্ধু বান্ধব। সবাইকে বলবা। কিরে কি করিস? এই তো কাজ করতেছি। হ্যাঁ, কোচিংয়ের পাশাপাশি যদি কোনো ভালো টিচারের কাছে পড়তে হয় পড়বি, কিন্তু ভালো একটা ইউনিভার্সিটির জন্য চান্স পাস। ইনশাল্লাহ। ঠিক আছে, আম্মা কই? আমার তো রুমে। আম্মা, এই যে বাবা, তোমার শরীর কেমন? আছি, ভালো আছি। যে তোমার ওষুধ কি আছে না শেষ? না আছে, এখন অনেকদিন যাবে। আচ্ছা বলো কিন্তু শেষ হলে। আর এই যে কিছু ফল নিয়ে আসছি। হ্যাঁ থাক না, ওখানে থাক, আমি না, ওই যে ওদেরকে কেটে কেটে দাও, এটা তো নষ্ট হয়ে যাবে আবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কি করছিলে? শুয়েছিলাম। ঠিক আছে, যাও রেস্ট নাও আম্মা। আচ্ছা ঠিক আছে।
তোকে ফল কেটে দিব। এই শোনো, তার ওইটা আগে দিয়ে রাখি, নাহলে পরে আবার হয়ে যাবো। এখানে 30,000 টাকা আছে, একটু রেখে দাও। আচ্ছা। কালকে তুমি আর হাসনা মার্কেটে যাবা, গিয়ে 2টা ড্রেস কিনবা দুজনের জন্য, ঠিক আছে? আচ্ছা, সেটা পরেও কেনা যাবে? না, পরে না, কালকেই কিনবা। আর হাসানকে টাকা দিয়ে দিও, ওর কোচিংয়ের মনে হয় টাকা দিয়ে রাখবে। আর আমার লাইফ ইন্স্যুরেন্সের টাকাটাও দিতে হবে। আচ্ছা, তোমার যাওয়ার দরকার নেই, তুমি হাসানকে বলে দিও, হাসান নিয়ে যাবে। আমি আবার নেক্সট 2 দিন আবার খুব ব্যস্ত থাকবো, ঠিক আছে? যাবা কালকে। আচ্ছা বাবা। হ্যাঁ শামিম, কি অবস্থা? হাবিব ভাই, আমি তো ওই যে ইন্টারেস্টের টাকাটা নিতে অফিসে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাও। কিভাবে নেব? অফিস তো বন্ধ। অফিস বন্ধ মানে? ও ভাই, তালা মারা কেটে আমার মতো অনেকে দাঁড়ায় আছে। না, আজকে তো অফিস বন্ধ থাকার কোনো কারণ নাই। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। আসেন ভাই। The number you are calling cannot be reached. Please try again later. হাবিব ভাই, কথা শোনেন। এটা কি হলো ভাই? সবারই নাকি মোবাইল বন্ধ? কিন্তু এরকম হওয়ার কথা না। আচ্ছা অস্থির হন, একটু ধৈর্য ধরো। না, আমার এখানে ধৈর্য ধরার কিছু নাই ভাই। আমি আপনারে টাকা দিছি, আমার আর আমার 2 বন্ধুর টাকা আপনি বুঝাই দেবেন। আমি অফিস চিনি না। আচ্ছা আচ্ছা, একটু ধৈর্য ধরো, ধরো। এই সাগর, কি ফোন ধরে না কেউ? না না, ফোন ধরতেছেন না। আপনি ট্রাই করছেন? না, আমি ট্রাই করছি। আমি ম্যানেজার স্যারের পাশে আসছি না, এখনো সিঁড়িতে। এখানে এখানে তালা ঝুলানো। আমরা মনে হয় বড় কোনো বিপদে পড়তে যাচ্ছি। আল্লাহ আল্লাহ। এই যে ভাই, কই যান? পারভেজ ভাইয়ের বাসায়। আপনি চিনছেন আমাকে? চিনছি বলে জিগাইলাম। উনি তো 15 দিন আগে বিদেশে চলে গেছে। মানে ওনার বাসায় অন্য কেউ নাই? ওনার ওয়াইফ, বাচ্চা সবাইকে নিয়ে চলে গেছে। কবে আসবে? বাসা ছেড়ে চলে গেছে। ওই যে দেখেন টুলেট। কি হয়েছে ভাই? সকাল থেকে সবাই আইসা উনারই খুঁজতেছে কেন? সবাই চলে গেছে। হ্যাঁ, কোম্পানির মালিক, ওনার কাছের এজেন্টরা সবাই। মাঝখান থেকে বিপদে ফেলে গেছে আমাদের মতো অনেকজনকে। আমি আপনার ছেলেকে বলেছিলাম যা করে যেন বুঝে শুনে করে। আচ্ছা, আমি যদি বুঝতাম, আমি কি নিজের বিপদ নিজে ডাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু স্থির হও। বিপদে স্থির থাকা ভালো। আম্মা থাক, অসুবিধা, বাদ দাও, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে। করব না। তুই নিজে দায়িত্ব নিয়ে কোম্পানিকে কত টাকা দিয়েছিস?
আমি মানা করলাম তো, টেনশন করার কিছু নাই, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে সব কিছু। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। 15 লাখের বেশি হবে। আচ্ছা, একটা না একটা ব্যবস্থা তো হবেই, তুই এসব নিয়ে টেনশন করিস না। এখন যা, খেয়ে ঘুমিয়ে পড়। আমি ঘরে গেলাম। হ্যাঁ, হাবিব আছে? জি আছে। একটু ডেকে দিবেন? আপনি ভিতরে এসে বসেন। না, আমি বসবো না, কথা বলে চলে যাব। জি আচ্ছা। সালাম, আসো ভাই, আসেন না, ভিতরে আসেন। এখন কি ভেতরে আসার সময়? আপনার আমি কতগুলো ফোন দিলাম, আপনি ফোন ধরেন না কেন? আমি আসলে ফোন ধরে কি বলবো বুঝতে পারছিলাম না, সবই তো শুনেছেন। শুনে কি হবে বলেন? আমি তো আপনার উপর ভরসা করে টাকা দিচ্ছি, তাই না? আমি আমার টাকা ফেরত চাই। আসলে এখন এভাবে বলে কিভাবে হবে বলেন? তাহলে যেভাবে বললে হবে সেভাবে করবো নাকি আমি? থানা পুলিশ এগুলো আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। আচ্ছা, এত কথা কেন বলছি? আপনি আমার টাকা ফেরত দেবেন বাস। কি কোনো খোঁজ খবর পাইলেন? একটু দেখেন না ভাই, দেখেন না, তো বিপদের মধ্যে আমার বাসায় লোকজন চলে আসছে, আমার একটা পরিবার আছে না, আমার ভাই, ছোট ভাই বোন সবার সামনে, আর ফোনের যন্ত্রণা আমি বাঁচতে পারছি না ভাই। এই এই ছেলে, দাঁড়াও 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 দাঁড়াও। তুমি হাবিবের ভাই না? জি হ্যাঁ। আমাকে চিনছো? না তো। না চিনলেও সমস্যা নাই, আমার নাম রেহান মজুমদার। আমার নাম বললে তোমার ভাই আমারে চিনবে, আর এখন তার চেনাটাই খুব জরুরি। তোমার ভাই আমার ফোন ধরে না, তাকে বাসায় গিয়ে বলবা যেন আমার ফোনটা ধরে। জি আচ্ছা। যাও। ভাবি ভাইয়া কোথায়? ভাইয়া কি রে, কখন আসছে কোচিং থেকে? এটা ভাইয়া মাত্রই। যা ইয়ে কর, কিছু খেয়ে নিয়ে রেস্ট নে, তারপর পড়তে বস আবার। আচ্ছা ভাইয়া। কি কিছু বলবি? ভাই ওই রাস্তায় রেহান মজুমদার নামে একটা লোক তোমার কথা জিজ্ঞেস করলো। ও আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি কথা বলে নিচ্ছি, যা। আর তুই সব মাথায় দিস না, তুই পড়ালেখা কর ঠিকঠাক মতো করে, যা। হ্যালো, সালামালাইকুম রিয়ান ভাই। আচ্ছা রিয়ান ভাই, মানে আমি আপনার ফোন ধরছি না কেন এটা তো বোঝেনি, তাই না? না বোঝার তো আসলে কিছু নেই, আমি তো জানি সিচুয়েশনটা কি, তো এটা তো আপনিও জানেন আমিও জানি, কিন্তু আপনি আপনি আমাকে কিছু বললে বলেন না, আপনি আমার রাস্তার মধ্যে আমার ভাইকে ধরলেন, এটা কি ঠিক করলেন ভাই? এই গলা নামায় কথা বলো মিয়া, একদম গলা নামায় কথা বলো। এই সময় এই গলায় কথা বলার সাহস পাও তুমি কোত্থেকে? হ্যাঁ, টাকা কি আমি তোমার কাছে নিয়ে গেছিলাম, গিয়ে বলছিলাম যে টাকাটা রাখো, লাভ দাও? তুমি নিজে আইসা গ্যারান্টি দিয়ে টাকা নিয়ে গেছো, এখন কোম্পানি পালায় গেছে বলে আমার ফোন ধরো না, আবার লম্বা লম্বা কথা বলো কেমনে? আর আমি কে? আমি পাওনাদার, তোমার বোন জামাই না। আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনি ঠিকভাবে কথা বলেন, আপনি আমার পরিবার নিয়ে কোনো কথা বলবেন না। 100 বার বল,
100 বার বলবো, কি করবা তুমি? আরো বলবো, 3 দিন 3 দিন সময় দিলাম তোমার। এর মধ্যে যদি তুমি আমার টাকা ক্লিয়ার না করো, তাহলে কথা তো শুনবা, আরো কত কিছু যে হবে সেটা সময় হলে টের পাবা। তোমাকে একটা কথা বলবো, শুনবা? কি কথা? আগে বলো শুনবা। বলো, শুনবো। আমার গয়নাগুলো বিক্রি আমি এটা কিছুতেই পারবো না। তুমি কিন্তু প্রমিস করেছিলে একটু আগে। 9 ভরির মতো আছে, 3 ভাগের 1 ভাগ টাকা শোধ হয়ে যাবে। আর আমাদের যখন ভালো সময় আসবে, আবার আমি নিজেই তোমাকে বলবো আমাকে কিনে দিতে। সবার জীবনে ভালো খারাপ সময় আসে, আবার চলেও যায়। তুমি ভেঙে পড়ো না প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব কোথায়? ও তো বাসায় নাই। কোনো দরকার আছে? মানে কিছু বলতে হবে? মাসের 28 তারিখে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার কি দরকার থাকতে পারে? যাই হোক, আমি মুরব্বী মানুষ, কি আর বলবো। হাবিবকে জানায়েন, আর এলাকায় যে কথাটা উঠছে সেই সমস্যা মিটায় ফেলেন না কেন? আচ্ছা যাই। শোনো, তোমার যেতে হবে না, আমি বলবো তুমি বাসায় নেই। দেখেন, উনি বাসায় আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার টাকা। আমি 2 লাখ টাকা ওনাকে বিশ্বাস করে দিয়েছি, এখন আমার টাকা উধাও। উনি কোত্থেকে টাকা দিবে এটা পুরাটাই ওনার ব্যাপার। আর উনি যদি ব্যবস্থা না করতে পারে, আপনারা ব্যবস্থা করবেন আমার টাকার। আপনারা খালাম্মা শোনেন, টাকার ব্যবস্থা যদি না হয় আমি কিন্তু মামলা করব। ভাইরে ডাকেন। জি, ও তো বাসায় নাই। পরপর 3 দিন আসলাম, উনি বাসায় নেই। উনি কি এমন করে যে বাইরে বাইরে থাকে? শোনেন, কাল এসে যদি বাইরে না পাই, আপনারা নিয়ে যাব। ভাইরা, আপনি বলেন তো, আমি ভুলটা কি করেছিলাম বলেন, যার কারণে আমার স্ত্রীকে এই ধরনের কথা শুনতে হলো? বলেন, আমার ছোট ভাই, আমার বোন আসার মধ্যে সবাই আমার, আমি তো একটা বাসায় থাকি, তাই না? এখানে লোকজন সমস্ত আসছে, ফোনের যন্ত্রণা। আমি যদি খারাপ হতাম, আমি তো এখান থেকে পালে চলে যেতাম। এখন তো আমার নিজের ইচ্ছে করছে আমি আমার পরিবার নিয়ে কোথাও পালে চলে যাই। আমি বাঁচতে পারতেছি না।
আপনি একটু দেখেন ভাই, আমি আর নিতে পারছি না। আমি বুঝতে পারছি যে আমি স্ত্রীর সামনে আমি দাঁড়াবো কি করে, আমার কারণে তাদেরকে সহ্য করতে হচ্ছে। হ্যালো, হ্যালো ভাইজান, কেমন আছেন? আমি ভালো, তোরা কেমন আছিস? আমাদের আর অবস্থা, হাবিব যে একটা বিপদে পড়েছে সেটা তো আপনি জানেন। আপনি যদি একটু সাহায্য করতেন, আর আপনি না পারলেও যদি রঞ্জু মঞ্জু তাদেরকে যদি একটু বলতেন। আমি কোত্থেকে কি করবো রে বোন? আমার প্রতি মাসে চিকিৎসার জন্য ব্যয় হয় 10 থেকে 12,000 টাকা। আমার ছেলে দুটো সংসার আছে না, তাদের বাচ্চাদের পড়াশোনা আছে। আচ্ছা, তারপর আমি চেষ্টা করবো, যদি কিছু ম্যানেজ করতে পারি তোকে আমি জানাবো। জি আচ্ছা ভাইজান। আচ্ছা আচ্ছা। আপা, আমি কি আর চাকরি করি? আপনাদের জামাইকে বলে দেখি 20-30 হাজার টাকা দিতে পারি কিনা। হাবিবের এই সমস্যা তো জায়গা জমিন বিক্রি করা ছাড়া সমাধান করা যাবে না মনে হয়। জায়গা জমিন কোথায় পাবো? যা ছিল হাবিবের বাবার মামলা শেষ করতেই তো শেষ হয়ে গেছে। মামলাও শেষ হলো, উনিও স্ট্রোক করে মারা গেল। এখন ছেলেটার সামনে কিছু নিয়ে যে দাঁড়াবো সেই উপায়ও নেই। আচ্ছা আপা, আমি একটু চেষ্টা করি, দেখি তোমার কিছু দিতে পারি কিনা। আচ্ছা। এটা লাইফ ইন্স্যুরেন্স। যার নামে ইন্স্যুরেন্স করা, তার 25টা কঠিন রোগের চিকিৎসার জন্য সে পাবে 5,40,000 টাকা। আর আল্লাহ না করুক, তার যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে তার পরিবার পাবে 5,40,000 টাকা। আর যদি সে অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তার পরিবার পাবে 10,80,000 টাকা। আম্মা, শারমিন, হ্যাঁ বলো। ওই যে আমার ওষুধ নিয়ে আসছি, এটা দিয়ে দাও। আম্মা, 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 এই আম্মা তো ঘরে নেই। হ্যাঁ, আম্মাকে তো রুমে দেখছি না। বাথরুমে তো না, বাথরুমে দেখলাম, বাথরুমে তো নেই। এই বাথরুমে রান্না করে আম্মা, দরজাও তো খোলা দেখলাম, কি বাইরে গেছে? এই সময় তো বাইরে যা। কেন, আমার ফোন কই? দরজাটা ফোন করে দেখি। হাসান তো সকালবেলা কলেজ চলে গেল। হাসান কই? ও হাসানও তো বাইরে না? তো বাইরে না তো। এই সময় তো আম্মা বাইরে যায় না। হ্যালো ভাইয়া, এই কি রে, তুই কই রে?
আমি তো কোচিংয়ে ভাইয়া। আম্মা কোথায় গেছে জানিস কিছু? মানে তোকে তোর সাথে কি কথা হয়েছিল? না তো ভাইয়া, কেন? ফোন ধরছে না, আবার বাসায় নাই, কই গেল? আচ্ছা দাঁড়া, রাখ, আমি জানাচ্ছি। একটু হাসনাকে ফোন দেবে? হাসানকে ফোন দিচ্ছি। হ্যালো ভাইয়া। এই হাসান, এই আম্মা তোকে কিছু বলেছিল নাকি রে? সকালে কোথাও যাবে এরকম কিছু বলেছে? আমাকে তো কিছু বলেনি। কেন? আম্মা বাসায় নাই। কোথায় যাবে? পাশে গিয়ে দেখো। পাশাপাশি কেন যাবে? ওখানে তো মাঝে মাঝে যায়। আচ্ছা দাঁড়া, তুমি একটু গিয়ে দেখো না। না তোমাকে না বলে বেরোবে কেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। আম্মা কি আপনাদের ওখানে গেছে? আমাদের বাসায় তো আসে নাই। কেন, কি হয়েছে? ও আমাকে আপনাদের বাসায় আসছে? না তো। আসে নাই না? না। জি, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কি আপনাদের ওখানে গেছে? কই, আমাদের বাড়িতে আসে নাই। ও চাচা, মারে কি দেখছিলেন আশেপাশে? দেখেন। হ্যাঁ হ্যালো। তুমি কোনো খবর পেলে? না, উপরতলা নাই তো। আমি মামাকে কল দিলাম, খালাম্মাকেও দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি একটু সামনে গিয়ে দেখি মামা কি বলে। ওদের কারো বাসায় তো যায়নি। ভাইয়া, ভাইয়া আপনি আমার মারে দেখছেন? না। দেখেন নাই না? জি মামা, না না খুঁজতেছি এখনো, পাচ্ছি না কোথাও। হ্যালো, আচ্ছা আম্মা কি আপনাদের ওখানে গেছে নাকি? ভাইয়া আপনি উনারে দেখছেন কোথাও? না না। এনাকে কোথাও দেখছেন নাকি? দেখেন ভাইয়া, ভাই আমরা একটু হসপিটালে খোঁজ নিয়ে দেখি। আরে না, হসপিটালে কেন? আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, একদম একদম মন শক্ত রাখ, কিচ্ছু হবে না। মারা এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার খোঁজ পেলে তোমাকে জানাবো। আচ্ছা। আম্মা, হ্যাঁ। এই নাম্বার যার, উনি আপনার মা? জি জি জি। উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ঢাকা মেডিকেলে আছেন।